স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীতে শীতের কতটা তীব্রতা অনুভূত হচ্ছে আজ? নওশিন, পটুয়াখালীতে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা পড়ছে গ্রামীণ জনপদ। প্রতিনিয়ত কিন্তু ঘন কুয়াশার যে ঘনত্ব সেটি কিন্তু বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্ধারমাইক নদীর তীরে। কিছুক্ষণ আগেও কিন্তু এই নদীর এপার থেকে ওপার কিন্তু আসলে ঘন কুয়াশার কারণে আসলে দেখা যাচ্ছিল না। ঘন কুয়াশায় কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যে সকল যানবাহন চালকরা রয়েছে তারা। আমরা বেলা বাড়লেও যানবাহন চালকদের কিন্তু হেডলাইট জ্বালিয়ে তাদের যানবাহন চালাতে দেখেছি। তারা কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছে। তো এই ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে কিন্তু জেলায় কিন্তু শীতের তীব্রতাও কিন্তু বাড়ছে। আমরা সকালে আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা যেটা জানিয়েছেন যে আজ সকাল 9টায় কিন্তু জেলায় 17.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আসলে এই আমাদের পটুয়াখালী জেলায় কিন্তু আসলে রেকর্ড করা হয়েছে। তো তীব্র শীতে আসলে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের যে শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। এছাড়া চরাঞ্চলের বাসিন্দারাও কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছে। আপনি জানেন যে এই পটুয়াখালী জেলার কিন্তু অধিকাংশ মানুষ আসলে প্রায় 70,000 জেলে রয়েছে, যারা আসলে নদীতে মাছ শিকার করে আসলে জীবিকা নির্বাহ করে। এই শীতের কারণে তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে রয়েছেন। এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু আমরা দেখেছি যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যে দক্ষিণাঞ্চলের মানুষ। বৃহৎ একটি মানুষ কিন্তু আসলে লঞ্চে চলাচল করে। তো এই ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচলও কিন্তু বিঘ্নিত হচ্ছে, সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই তীব্র শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। আমরা আমাদের পটুয়াখালী জেলায় কিন্তু 8টি উপজেলায় 8টি হাসপাতাল রয়েছে। প্রতিটি হাসপাতালে কিন্তু এই ঠান্ডা জনিত বিশেষ করে ডায়রিয়া, টাইফয়েড, নিউমোনিয়া এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। বিশেষ করে আমরা বিভিন্ন হাসপাতালের খবর নিয়ে জানতে পেরেছি যে অনেক রোগী কিন্তু আসলে শয্যা না পেয়ে হাসপাতালের যে ফ্লোর বা মেঝেতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং রোগীর সংখ্যা আসলে বাড়ার কারণে হাসপাতালের চিকিৎসকরা কিন্তু আসলে এই যে সকল রোগীরা হাসপাতালে আসছে তাদেরকে চিকিৎসা সেবা দিতে কিন্তু আসলে হিমশিম খাচ্ছে। আর এখন পর্যন্ত আমরা আসলে যে ছিন্নমূল বা অসহায় মানুষ রয়েছে তাদেরকে শীতবস্ত্র বিতরণ অথবা সহযোগিতার হাত বাড়াতে কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। তবে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই শীতের কারণে যে সকল ছিন্নমূল মানুষ রয়েছে তাদেরকে আসলে সহযোগিতা করা হবে। এবং এই আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে এই সপ্তাহে শীতের তীব্রতা কিন্তু আরো আসলে বাড়তে পারে। তো নওশিন, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন মোহাম্মদ ইমরান। শীতকালের ঐতিহ্য খেজুরের রস, আর এই রস সংগ্রহে নওগাঁর গ্রামে গ্রামে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে আশঙ্কাজনক হারে খেজুর গাছ কমতে থাকায় রস উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে জানান গাছিরা। প্রকৃতির পালাবদলে আসছে শীত, এরই মধ্যে খেজুর গাছ কাটা শুরু করেছেন গাছিরা। নওগাঁর বিভিন্ন গ্রামে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এখন হাসি দিয়ে ধরে পরিষ্কার করছি, তারপরে বাটাল দিয়ে লাগাবো। পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, দিনা 10 পর থেকে রস নামা শুরু হবে। গাছ প্রতি 2 কেজি করে গুড় দিয়ে। শীত মানেই খেজুরের রস ও রসের পিঠা, পুলি, গুড়, কত কি। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কালের বিবর্তন সহ বন বিভাগের নজরদারি না থাকায় বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন বিলুপ্তির পথে। দিন দিন গাছ হারা যাচ্ছে, অল্প বয়সের গাছ লাগাচ্ছে, এই কারণেই সে গাছটা নষ্ট হয়ে যায়। আরো গাছ লাগানো উচিত, লাগালে আরো রস বেশি হবে, পিঠা আরো বেশি খাওয়া হবে। খেজুর গাছ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাস্তা পুনর্নির্মাণের কারণে রাস্তার খেজুর গাছগুলো শেষ হয়ে যাচ্ছে, আর জমির বিভিন্ন ম্যানেজমেন্টের কারণে অনেক খেজুর গাছ কৃষক কর্তন করে ফেলছে। তারপরে আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি ফল আসার আগে একবার সার প্রদান এবং যে গাছগুলো স্বাস্থ্যবান, ফিজিক্যালি যেগুলো আসলে রস দেওয়ার উপযোগী, সেই গাছ থেকে রস সংগ্রহ করার জন্য। তিনি জানান, খেজুরের রস ও ফল দুটি বাণিজ্যিকভাবে চাহিদা দিন দিন বাড়ছে।
দীপ্ত, বার্তাকক্ষ। ত্বকের চিকিৎসা নেওয়া রোগীদের 1/3 নকল প্রসাধনী ব্যবহারকারী। তাদের মধ্যে কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, এমনটাই বলছেন চিকিৎসকরা। অনলাইনে নকল পণ্য কিনে বিপাকে পড়ছেন অনেকে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। শুধু সৌন্দর্য পিপাসুদের মাঝে নয়, ত্বকের যত্নেও প্রসাধনী এক অপরিহার্য অনুষঙ্গ। তবে নকল আর ভেজালের কারণে এই প্রসাধনী স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হয়ে উঠছে ক্যান্সারেরও অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে নকল প্রসাধনী ব্যবহারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। মানহীন পণ্য বা বিদেশি পণ্য যেগুলো ভেজালকৃত হচ্ছে, সেগুলো ব্যবহার করার সংখ্যা যদি আমি 10 জনের মধ্যে অ্যাটলিস্ট প্রতিদিন 3 থেকে 4 জন পাই। স্কিনের বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন হয়, লং টার্ম এটা যদি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এখানে স্কিনের ক্যান্সারের চান্স অনেক, প্রিভ্যালেন্স অনেক বেড়ে যায়। ভোক্তা অধিকার সহ কয়েকটি সংস্থার পর্যবেক্ষণ বলছে, সামগ্রিকভাবে বাজারে প্রায় 60-70% প্রসাধনী নকল, যার একটি বড় অংশ কেনাবেচা হয় অনলাইনে। হোয়াইটেনিং ক্রিম, সাদা, যেটা মানুষকে ফর্সা করে, যেটা আর কি, এটা কিনে তো আমরা খুব অবাক হয়ে গেছি আর কি। আমরা টেস্ট করে দেখছি যে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মার্কারি আছে। মার্কারি তো আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর, আমাদের ব্রেনটাকে একদম নষ্ট করে। অনলাইনে প্রসাধনী কিনে প্রতারিত হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগী জানান, প্রতারণার পাশাপাশি ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়েছে তাদের। ইউজ করার পরে দেখে আমার 2 দিন যাবার পরে দেখে যে স্পট, কালো দাগ, এগুলো যেগুলো কমার জন্য নিচে, সেগুলো আরও বেড়ে যায়। আমার স্কিনে পিম্পলস হয়ে একদম ভরে গিয়েছিল, কষের মতো বের হচ্ছিল, যেটা দেখলে আমি নিজে কান্নাকাটির অবস্থা হয়ে গিয়েছিল, এরকম হয়ে গিয়েছিল। স্কিনে র্যাশ হয়েছিল, ব্রণ হয়েছিল এবং স্কিনে মেস্তার মতো পড়েছিল। নকল ভেজাল প্রসাধনী দিয়ে যারা ভোক্তাদের বিপদে ফেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই। একজন ভোক্তাও যদি অভিযোগ করে যে আমি এই পণ্যটা কিনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে যদি খালি ঠিকানাটা সরবরাহ করা হয়, অথবা যদি যে ব্র্যান্ডটা সে ব্যবহার করছে এইটাও যদি সরবরাহ করা হয়, আমরা সেটা অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অনেক বিজনেসম্যান সম্পর্কে আমরা এরকম অভিযোগ পাই। এরকম অভিযোগ পাইলে আমাদের আইনে কিন্তু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। প্রসাধনী নিয়ে আসার কথা হলো, দেশে উৎপাদন হচ্ছে বিশ্বমানের পণ্য। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছানো ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। গতকাল দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন হামলা, মামলা ও গুমের শিকার হয়েছেন। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির সব নেতাকর্মী এক হয়ে আন্দোলন চালিয়ে যাবে। তাদেরকে আজকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই ধরনের এক পেশে কর্মসূচিকে বাস্তবায়ন হতে আদালতকে নিজের মতো যথেচ্ছাচার করতেছে প্রফেশনালি আইন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রয়োজনে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবে না রাশিয়া, এমনই হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। পরে ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। এই অবস্থার মধ্যেই আজ পশ্চিমা দেশগুলোকে হুমকি দিলেন রুশ নেতা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, বিদ্যুৎ গতিতে বাড়ছে খেলাপি ঋণ, ব্যাংক খাতে অশনি সংকেত। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, থাইল্যান্ড সহ 5 দেশ গমনেচ্ছুদের জন্য সতর্কতা, স্ক্যাম ঠেকাতে থাইল্যান্ড সহ 5 দেশ ভ্রমণে বিশেষ সতর্কবার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ, নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ, নতুন সিইসি ও কমিশনারদের শপথকাল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে, বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে ইউক্রেন সংঘাত, এমন মন্তব্য করেছেন পুতিন। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, ওষুধের অন্যায্য দামে পিষ্ট রোগী, হঠাৎ 50 ওষুধের দামে বড় লাভ। এছাড়াও শুল্ক ছাড়ের পর চাল আমদানিতে গতি বাড়েনি, ভেজাল চিনি বিক্রি হচ্ছে সরকারি চিনির নামে। এরপর তাদের আরও একটি শিরোনাম, স্বল্প সুদে ঋণ ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা। এরপর তাদের আরও একটি শিরোনাম, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত। এরপর আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম, শিক্ষা খাত নিয়ে, প্রাথমিকে আসছে বড় বদল, সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন 20,000 পদ, মিড ডে মিলে যুক্ত হচ্ছে পুষ্টিকর খাবার, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন 4 স্তরে, 5ম শ্রেণীতে ফিরছে বৃত্তি পরীক্ষা। এরপর তাদের আরও একটি শিরোনাম, পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ হচ্ছে মামলা, কাজে যোগ না দিয়ে পলাতক আছেন 187 জন পুলিশ সদস্য। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, 4 দশকে 6 বারের ভয়াবহ বন্যায় 2024 সালে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। এরপর তাদের আরও একটি শিরোনাম, 90-এর গণ অভ্যুত্থানের পর সংস্কার উদ্যোগগুলোর বেশিরভাগই আলোর মুখ দেখেনি, দেশের রাজনৈতিক ভূ রাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন তাদের। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, বাদী নিয়ে মামলাবাজদের টানাটানি প্রলোভন, সারা দেশে ঢালাও মামলা, নেই প্রতিকার, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, দখলে নাছোড় TMSS, করতিয়া নদীর প্রাণ শেষ, নদীর জমিতে হচ্ছে শিল্প কারখানা, প্রশিক্ষণ একাডেমি ও বিনোদন পার্ক। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নারীরা লড়েছেন সমান তালে, এখন কেন আড়ালে। এরপর তাদের আরও একটি শিরোনাম, ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, বিএনপির সংস্কার প্রস্তাব। এই ছিল আজকে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।